বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। আজ চতুর্থ পর্ব, আমার ছেলেবেলা। আমাদের সময়কার কিছু পূর্বে ধনী ঘরে ছিল শখের যাত্রার চলন। মিহিগলাওয়ালা ছেলেদের বাছাই করে নিয়ে দল বাঁধার ধুম ছিল। আমাদের মেজ কাকা ছিলেন এইরকম একটি শখের দলের দলপতি। পালা রচনা করবার শক্তি ছিল তার, ছেলেদের তৈরি করে তোলবার উৎসাহ ছিল। ধনীদের ঘর পোষা এই যেমন শখের যাত্রা, তেমনি ব্যবসাদারি যাত্রাও নিয়ে বাংলাদেশে ছিল ভারী নেশা। এ পাড়ায় ও পাড়ায় এক একজন নামজাদা অধিকারীর অধীনে যাত্রার দল গজিয়ে উঠত। দলকর্তা অধিকারীরা সবাই যে জাতে বড় কিংবা লেখাপড়া এমন কিছু তা কিন্তু নয়, তারা নাম করেছে আপন ক্ষমতায়। আমাদের বাড়িতে যাত্রাগান হয়েছে মাঝে মাঝে, কিন্তু রাস্তা নেই, ছিলুম ছেলে মানুষ। আমি দেখতে পেয়েছি তার গোড়াকার জোগাড় যন্তর। বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চারিদিকে উঠেছে তামাকের ধোঁয়া। ছেলেগুলো লম্বা চুলওয়ালা, চোখে কালি পড়া, অল্প বয়সে তাদের মুখ গিয়েছে পেকে, পান খেয়ে খেয়ে ঠোঁট গিয়েছে কালো হয়ে। সাজগোজের আসবাব আছে রং করা টিনের বাক্সয়। দেউড়ির দরজা খোলা। উঠোনে পিলপিল করে ঢুকে পড়ছে লোকের ভিড়। চারদিকে টকবক করে আওয়াজ উঠছে, ছাপিয়ে পড়ছে গলি পেরিয়ে চিতপুরের রাস্তায়। রাত্রি হবে 9টা। পায়রার পিঠের উপর বাজ পাখির মতো হঠাৎ এসে পড়ে শ্যাম। কড়া পড়া শক্ত হাতের মুঠি দিয়ে আমার কনুই ধরে বলে, মা ডাকছে, চলো, শোবে চলো। লোকের সামনে এই টানা হ্যাঁচড়ায় মাথা হেঁট হয়ে যেত। হাড় মেনে চলে যেতুম শোবার ঘরে। বাইরে চলছে হাঁক ডাক, বাইরে চলছে ঝাল লণ্ঠন। আমার ঘরে সারা শব্দ নেই। পিলসুজের উপর টিমটিম করছে পিতলের প্রদীপ। ঘুমের ঘোরে মাঝে মাঝে শোনা যাচ্ছে নাচের তাল সমে এসে ঠেকতেই ছমাজম করতাল। সব তাতে মানা করাটাই বড়দের ধর্ম। কিন্তু একবার কি কারণে তাদের মন নরম হয়েছিল। হুকুম বেরোলো, ছেলেরাও যাত্রা শুনতে পাবে। ছিল নল দয়মন্তীর পালা। আরম্ভ হবার আগে রাত 11টা পর্যন্ত বিছানায় ছিলুম ঘুমিয়ে। বারবার ভরসা দেওয়া হলো, সময় হলেই আমাদের জাগিয়ে দেবে। উপরওয়ালাদের দস্তুর জানি, কথা কিছুতেই বিশ্বাস হয় না, কেননা তারা বড়, আমরা ছোট। সে রাত্রে নারাজ দেহটাকে বিছানায় টেনে নিয়ে গেলুম। তার একটা কারণ, মা বললেন তিনি স্বয়ং আমাকে জাগিয়ে দেবেন। আরেকটা কারণ, 9টার পরে নিজেকে জাগিয়ে রাখতে বেশ একটু ঠেলাঠেলি দরকার হতো। এক সময় ঘুম থেকে উঠিয়ে আমাকে নিয়ে আসা হলো বাইরে। চোখে ধাঁধা লেগে গেল। একতলায় দোতলায় রঙিন ঝাড়লণ্ঠন থেকে ঝিলিমিলি আলো ঠিকরে পড়ছে চারিদিকে। সাদা বিছানো চাদরে উঠোনটা চোখে ঠেকছে মস্ত বড়। একদিকে বসে আছেন বাড়ির কর্তারা, আর যাদের ডেকে আনা হয়েছে বাকি জায়গাটা যার খুশি যেখান থেকে এসে ভরাট করছে। থিয়েটারে এসেছিলেন পেটে সোনার চেন ঝোলানো নামজাদার দল, আর এই যাত্রার আসরে বড়ই ছোটই ঘেঁষাঘেঁষি। তাদের বেশিরভাগ মানুষই ভদ্রলোকেরা, যাদের বলে বাজে লোক। তেমনি আবার পালাগানটা লেখানো হয়েছে এমন সব লিখিয়ে দিয়ে যারা হাত পাকিয়েছে খাগড়া কলমে, যারা ইংরেজি কপিবুকের মক্স করেনি। এর সুর, এর নাচ, এর সব গল্প বাংলাদেশের হাটঘাট মাঠের পয়দা করা। এর ভাষা পণ্ডিত মশাই দেননি পালিশ করে। সবাই যখন দাদার কাছে এসে বসলুম, রুমালে কিছু কিছু টাকা বেঁধে আমাদের হাতে দিয়ে দিলেন। বাহবা দেবার ঠিক জায়গাটিতে ওই টাকা ছুঁড়ে দেওয়া ছিল রীতি। এতে যাত্রাওয়ালার ছিল উপরি পাওনা, আর গৃহস্থের ছিল খোশনাম। রাত ফুরোতো, যাত্রা ফুরোতে চাইত না। মাঝখানে নেতিয়ে পড়া দেহটাকে আড়কোলা করে কে যে কোথায় নিয়ে গেল জানতেও পারিনি। জানতে পারলে সে কি কম লজ্জা। যে মানুষ বড়দের সামনে সারে বসে বকশিস দিচ্ছে ছুঁড়ে, উঠোন শুদ্ধ লোকের সামনে তাকে কিনা এমন অপমান। ঘুম যখন ভাঙল দেখি মায়ের তক্তপোষে শুয়ে আছি। বেলা হয়েছে বিস্তর, ঝাঁঝা করছে রোদ্দুর। সূর্য উঠে গেছে অথচ আমি উঠিনি। এ ঘটেনি আর কোনো দিনও। শহরে আজকাল আমোদ চলে নদীর স্রোতের মতো, মাঝে মাঝে তার ফাঁক নেই। রোজই যেখানে সেখানে যখন তখন সিনেমা যে খুশি ঢুকে পড়ছে সামান্য খরচে। সেকালে যাত্রাগান ছিল যেন শুকনো গাঙে কোষ দুকোষ অন্তর বালি খুঁড়ে জল তোলা। ঘণ্টা কয়েক তার মেয়াদ।
পথের লোক হঠাৎ এসে পড়ে আজলা ভরে তেষ্টা নেয় মিটিয়ে। আগেকার কালটা ছিল যেন রাজপুত্তুর। মাঝে মাঝে পালা পার্বণে যখন মর্জি হতো, আপন এলাকায় করত দান খয়রাত। এখনকার কাল সদাগরের পুত্তুর। হরেক রকমের ঝকঝকে মাল সাজিয়ে বসেছে সদর রাস্তার চৌমাথায়। বড় রাস্তা থেকে খদ্দের আসে, ছোট রাস্তা থেকেও। তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাৎ ঘটেছে একথা স্পষ্ট বুঝতে পারি যখন দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা, না আছে ভূত প্রেতের। পূর্বেই জানিয়েছি, অত্যন্ত বেশি লেখাপড়ার আবহাওয়ায় টিকতে না পেরে ব্রহ্মদৈত্য দিয়েছে দৌড়। ছাদের কার্নিশে তার আরামের পা রাখবার গুজব উঠে গিয়ে সেখানে এঁটো আমের আঁটি নিয়ে কাকেদের চলছে ছোড়াছুড়ি। এদিকে মানুষের বসতি আটকে পড়েছে নিচের তলায় চারকোনা দেওয়ালের প্যাক বাক্সে। মনে পড়ে বাড়ি ভিতরের পাঁচিল ঘেরা ছাদ। মা বসেছেন সন্ধ্যাবেলায় মাদুর পেতে। তার সঙ্গিনীরা চারিদিকে ঘিরে বসে গল্প করছে। সেই গল্পে খাঁটি খবরের দরকার ছিল না, দরকার কেবল সময় কাটানো। তখনকার দিনে সময় ভর্তি করবার জন্য নানা দামের নানা মাল মশলার বরাদ্দ ছিল না। দিন ছিল না ঠাস বুননি করা, ছিল বড় বড় ফাঁকওয়ালা জালের মতো। পুরুষদের মজলিসেই হোক আর মেয়েদের আসরেই হোক, গল্পগুজব হাসি তামাশা ছিল খুবই হালকা দামে। মায়ের সঙ্গিনীদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন ব্রজ আচার্যির বোন, যাকে আচার্যিনী বলে ডাকা হতো। তিনি ছিলেন এই বৈঠকে দৈনিক খবর সরবরাহ করবার কাজে। প্রায় আনতেন রাজ্যের বিদগুটে খবর কুড়িয়ে কিংবা বানিয়ে। তাই নিয়ে গ্রহশাস্তি সস্তায়নের হিসেব হতো খুব ফলাও খরচার। এই সভায় আমি মাঝে মাঝে টাটকা পুঁথি পড়া বিদদের আমদানি করেছি। শুনিয়েছি সূর্য পৃথিবীর থেকে 9 কোটি মাইল দূরে। ঋজুপার দ্বিতীয় ভাগ থেকে স্বয়ং বাল্মীকি রামায়ণের টুকরো আউড়ে দিয়েছি অনুসার বিসর্গ সত্য। মা জানতেন না তার ছেলের উচ্চারণ কত খাঁটি, তবু তার বিদ্যের পালা সূর্যের 9 কোটি মাইল রাস্তা পেরিয়ে গিয়ে তাকে তাক লাগিয়ে দিয়েছে। এসব শ্লোক স্বয়ং নারদমুনি ছাড়া আর কারো মুখে শোনা যেতে পারে এ কথা কে জানতো বলো? বাড়ি ভিতরের এই ছাদটা ছিল আগাগোড়া মেয়েদের দখলে। ভাড়ারের সঙ্গে ছিল তার বোঝাপড়া। ওখানে রোদ পড়ত পুরোপুরি, জারক নেবুকে দিত জ্বালিয়ে। ওইখানে মেয়েরা বসত পিতলের গামলা ভরা কলাই বাটা নিয়ে। টিপে টিপে টপ টপ করে বড়ি দিত চুল শুকোতে শুকোতে। দাসীরা বাসি কাপড় কেচে মেলে দিয়ে যেত রোদ্দুরে। তখন অনেকটা হালকা ছিল ধোবার কাজ। কাঁচা আম ফালি করে কেটে কেটে আমশি শুকনো হতো। ছোট বড় নানা সাইজের নানা কাজ করা কালো পাথরের ছাঁচে আমের রস থাকে থাকে জমিয়ে তোলা হতো। রোদ খাওয়া সর্ষের তেলে মজে উঠত ইঁচড়ের আচার। কেয়া খয় তৈরি হতো সাবধানে, তার কথাটা আমার বেশি করে মনে রাখবার মানে আছে। যখন স্কুলের পণ্ডিতমশাই আমাকে জানিয়ে দিলেন আমাদের বাড়ির কেয়া খয়ের নাম তার শোনা আছে, অর্থ বুঝতে শক্ত ঠেকল না। যা তার শোনা আছে সেটা তার জানা চাই। তাই বাড়ির সুনাম বজায় রাখবার জন্য মাঝে মাঝে লুকিয়ে ছাদে উঠে দুটো একটা কেয়া খয়ের কি বলবো চুরি করতুম। বলার চেয়ে বলা ভালো, অপহরণ করতুম। কেননা রাজা মহারাজারাও দরকার হলে, এমনকি না হলেও, অপহরণ করে থাকেন। আর যারা চুরি করে তাদের জেলে পাঠান, শুলে চড়ান। শীতের কাঁচা রৌদ্রে ছাদে বসে গল্প করতে করতে কাকতাড়াবার আর সময় কাটাবার একটা দায় ছিল মেয়েদের। বাড়িতে আমি ছিলাম একমাত্র দেওর। বৌদিদির আমসত্ত্ব পাহারা, তাছাড়া আরও 5 রকম খুচরো কাজের সাথী। পড়ে শোনাতুম বঙ্গাদীপ পরাজয়। কখনো কখনো আমার উপরে ভার পড়ত জাঁতি দিয়ে সুপুরি কাটবার। খুব সরু করে সুপুরি কাটতে পারতুম যে। আমার অন্য কোনো গুণ যে ছিল সে কথা কিছুতেই বউ ঠাকুরন মানতেন না। এমনকি চেহারারও খুঁত ধরে বিধাতার উপর রাগ ধরিয়ে দিতেন। কিন্তু আমার সুপুরি কাটা হাতের গুণ বাড়িয়ে বলতে মুখে বাধ্য না। তাতে সুপুরি কাটার কাজটা চলত খুব দৌড় বেগে। উস্কিয়ে দেবার লোক না থাকাতে সরু করে সুপুরি কাটার হাত অনেক দিন থেকে অন্য সরু কাজে লাগিয়েছি। ছাদে মেলে দেওয়া এইসব মেইলি কাজে পাড়াগাঁয়ের একটা স্বাদ ছিল। এই কাজগুলো সেই সময়কার যখন বাড়িতে ছিল ঢেকিশাল, যখন হতো নাড়ুকোটা, যখন দাসীরা সন্ধ্যাবেলায় বসে উরুতের উপর সলতে পাকাতো,
আর প্রতিবেশীর ঘরে ডাক পড়তো আটকৌড়ি নেমন্তন্নে। রূপকথা আজকাল ছেলেরা মেয়েদের মুখ থেকে শুনতে পায় না, নিজে নিজে পড়ে ছাপানো বই থেকে। আচার চাটনি এখন কিনে আনতে হয় নতুন বাজার থেকে, বোতলে ভরা, গালা দিয়ে ছিপিতে বন্ধ। পাড়াগাঁয়ের আরও একটি ছাপ ছিল চণ্ডীমণ্ডপে। ওইখানে গুরুমশায়ের পাঠশালা বসত। কেবল বাড়ির নয়, পাড়া প্রতিবেশীর ছেলেদেরও ওইখানেই বিদ্যের প্রথম আঁচড় পড়ত তাল পাতায়। আমিও নিশ্চয়ই ওখানেই সরেয়ার উপর দাগা বুলোতে আরম্ভ করেছিলুম। কিন্তু সৌরলোকের সবচেয়ে দূরের গ্রহর মতো সেই শিশুকে মনে আনাওয়ালা কোনো দূরবীন দিয়েও তাকে দেখবার জো নেই। তারপরে বই পড়ার কথা প্রথম যা মনে পড়ে, সে ষণ্ডামার্কা মুনির পাঠশালার বিষম ব্যাপার নিয়ে, আর হিরণ্যকশিপুর পেট চিরছে নিঃসঙ্গ অবতার। বোধ করি শীষের ফলকে খোদাই করা তার একখানা ছবিও দেখেছি সেই বইয়ে। আর মনে পড়ছে কিছু কিছু চাণক্যের শ্লোক। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন, তার জায়গা ছিল তেতলার ঘরে। চিলেখোটার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জোর করা। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড় পর্বতে। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। চিরদিনের নিচে তলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল, কিন্তু ওই ছাদের উপর যাওয়া, লোকবসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, ওখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায়, যেখানে আকাশে শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায়। বরাবর এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। ও যেন দিনের বেলাকার রাত্রির, বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময়। খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে খড়ের ছিটকিনি খুলে দিতুম। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। আমাকে পাকড়াও করবার চৌকিদার যারা, পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে, সামনের গলি দিয়ে হেঁকে যেত চুড়িওয়ালা। সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই, আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালারা। হঠাৎ তাদের হাঁক পৌঁছত যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। দাসী ডেকে নিয়ে আসতো ভিতরে। বুড়ো চুড়িওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। 2nd ক্লাসে সে পড়া মুখস্থ করছে। আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিকশা ঠেলে। ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। ধুধু করছে চারিদিক, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা গিয়েছিল। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই, তখন তেতলার ঘরেও তার দৌড় ছিল। লুকিয়ে ঢোকা নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এইমাত্র খুঁজে বের করলে। কল দিতুম খুলে, ধারা জল পড়তো সকল গায়ে। বিছানার একখানা চাদর দিয়ে গা মুছে ভালো হয়ে বসতুম। ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছল। নিচের দেউড়ির ঘণ্টায় বাজল 4টে। রবিবারের বিকেলবেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিকড়ে আছে। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। এখন জল খাবারের সময়। এইটে ছিল ব্রজেশ্বরের একটা লাল চিহ্ন দেওয়া দিনের ভাগ। জলখাবারের বাজার করা ছিল তারই জিম্মায়। তখনকার দিনে দোকানিরা ঘিয়ের দামে শতকরা 30-40 টাকা হারে মুনাফা রাখত না। গন্ধে স্বাদে জলখাবার তখনও বিষিয়ে ওঠেনি। যদি জুটে যেত কচুরি সিঙ্গারা, এমনকি আলুর দম, সেটা মুখে পড়তে সময় লাগত না।
কিন্তু যথাসময়ে ব্রজেশ্বর যখন তার বাঁকা ঘাড় আরও বেঁকিয়ে বলতো, দেখো বাবু, আজ কি এনেছি, প্রায় দেখা যেত কাগজের ঠোঙায় বাদাম ভাজা। সেটাতে আমাদের যে রুচি ছিল না তা কিন্তু নয়, কিন্তু ওর দরের মধ্যেই ছিল ওর আদর। কোনো দিনও টু শব্দ পর্যন্ত করিনি। এমনকি যেদিন তালপাতার ঠোঙা থেকে বেরোতো তিলে গজা, সেদিনও না। দিনের আলো আসছে ঘোলা হয়ে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে তাকিয়ে দেখলুম পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে। বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে।